ও আগুন জ্বলবে না রে, ও আগুন জ্বলবে না। যখন কোনো অসম্পূর্ণ কাজ বাকি থেকে যায়, মৃতদেহের আত্মা দেহকে নিজের কাছে ধরে রাখে, তাকে আগুনে পুড়তে দেয় না, কবর দিতে দেয় না। অদ্ভুতভাবে দেহ পচতে শুরু করে, কিন্তু তাও তাকে শেষ করা যায় না। ডার্ক টেলস বাই 9/10-এ আপনারা শুনছেন লেখক অর্ণব ঘোষের মই দাঁড়ার শ্মশানের সেই রাত। আজ আমি মালসা কারণ নয়, এটুকু খেয়ে কি নেশা হয়? বাগান বাড়ি থেকে ফিরতে ফিরতে এত রাত হবে ভাবিনি। এ বাবা, এই বৃষ্টি পড়ে কেন? আধার ঘেরা নিশ্ছিদ্র রজনীর তমসায় নেশার ঘোরে টলতে টলতে কোথায় যে চলেছে তার খেয়াল নেই লোকটার। কিন্তু এদিকে তার বাড়ি নয়, পথ ভুল করে চলে এসেছে সে শ্মশানে। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। একটা শুকনো মরা গাছের দিকে টলতে টলতে এগিয়ে চলেছে সে। আশেপাশে দু একটা চিতা ধিকে ধিকে আগুনে জ্বলছে। এত গরম কেন এখানে? ওরে, কে আছিস? পাখা কর। আরে কাকা, সব ভালো তো? তোমাদের শরীরে এত আগুন, সারা সত্যি সত্যি আগুন জ্বলছে। ভালো ভালো, চলো কাকা, চলো চলো চলো। শুকনো মরা গাছের কাছাকাছি আসতে লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। না, এবার বিষয়টার সুবিধের ঠেকছে না। পেছন থেকে আরেকটা খসখস শব্দ আসছিল বলে মনে হলো নাকি। একবার এদিক ওদিক চারদিক দেখে নিয়ে নিজের মনে মনেই বলে উঠল, পেড়ে কি মাল বেশি পড়ে গেছে নাকি, যে নিজেকেও দুটো দুটো ভাবছি? আমার মতো বিখ্যাত লোকের আবার ডুপ্লিকেট আছে নাকি? তোষা, তাড়াতাড়ি বাড়ি যাই। লোকটা আবার হাঁটতে শুরু করলো। তবে আবারও সেই খসখসে পায়ের হেঁটে আসার শব্দ। সামনের মরা গাছের দূরত্বটা কিছুতেই কমছে না কেন কে জানে। লোকটা নিজেই বলে উঠল, এই এইরকম ছোটবেলায় ওই ওই কি কি যেন বলে, বাবার মাকে কি যেন বলে, ঠাকুমা ঠাকুমা বলতো এই গাছ থেকেই নাকি শাকচুন্নি পা দোলাতো, কি মুরগি বানাতো সারা। আমিও তখন। কথাটা মাঝপথেই থামিয়ে দিতে হলো লোকটাকে, কারণ এখন খসখসে গন্ধটা সরে গিয়ে একটা উটকো পচা গন্ধ নাকে আসছে। অনেকটা অনেকদিন ধরে মরদেহ খোলাভাবে রেখে দিলে যেমন গন্ধ বেরোয়, ঠিক তেমন গন্ধ। এই এই গন্ধটা আবার কিসের? এতক্ষণ তো ছিল না, নাকি নাকি আমার নাক বন্ধ ছিল? কি বাজে গন্ধ শালা। এই 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 ওটা ওটা কি? হ্যাঁ, ওটা কি? রণজয়ের নেশাটা এক মুহূর্তের জন্য কেটে গেল। এবারে সত্যিই সামনের শুকনো মরা গাছটা থেকে দুটো পা ঝুলে দুলতে দেখল লোকটা। অনেকটা চামড়ের মতো দুলছে,
লোকটা দুবার চোখ ডলে নিয়ে ভালো করে দেখলো, না, সে নেশার ঘরে ভুল দেখছে না। ভয়ে তার নেশাটা পুরোপুরি কেটে গেছে। একটু একটু করে পিছন পিছন যেতে যেতে হঠাৎই একটা পাথরে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার চোখ মুখ বিস্ফারিত, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আশেপাশের বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো, দম বন্ধ হয়ে আসছে তার। ঘন ঘন কাশতে শুরু করলো, মুখ থেকে বেরিয়ে এলো গ্যাজলা। সামনে থেকে একটা মিহি নেশার মতো ঝিম ধরানো মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কিরে কিরে, চিনতে পারছিস না আমাকে? হ্যাঁ, কিরে? কে তুই? হ্যাঁ? আমার আমার দম আটকে আসছে কেন? সামনে থেকে অদৃশ্য অবস্থায় মেয়েলি কণ্ঠটা আবারও খিলখিলিয়ে হাসতে হাসতে বলে উঠল, দম আটকে আসছেন? হ্যাঁ, দম আটকে আসছে। হ্যাঁ, আমারও তো আসছিল, আমারও আসছিল। তুই তুই ছেড়েছিলি আমায়, তুই ছেড়েছিলি। উল্টে উল্টে আমার গলাটা আর চেপে ধরেছিলি। তাহলে তাহলে আজকে ভয় পাচ্ছিস কেন? সামনের লোকটা দেখলো এবার অদৃশ্য অবস্থা থেকে একটু একটু করে একটা নারী মূর্তি বেরিয়ে আসছে। আবছা আলো, অন্ধকার আর শ্মশানের আগুনে তার চেহারা অদ্ভুত ভয়ঙ্করই লাগছে। শারীরিক গঠন বাঁকানো সাপের ভঙ্গিতে, তবে শুধু ওইটুকুই। মেয়েটার মুখাবয়ব যখন সামনে এলো তখন লোকটার সারা শরীর একরকম অসাড় হয়ে পড়েছে। মেয়েটার মাথায় একদিক খালি, অন্যদিকে দীর্ঘ কালো চুল। মুখের একদিকে চামড়া আর অন্যদিকে চামড়া মাংস খুবলানো, রক্ত মাংস বেরিয়ে থাকা, চোখ উপড়ে যাওয়া এক পৈশাচিক দৃশ্য। একদিকের হাত কাটা, সারা শরীরে অবিন্যস্ত অবস্থায় জড়িয়ে রাখা নীল নোংরা ছেঁড়া ফাটা সুতির শাড়িটা। অক্ষত অবস্থায় আছে তার পায়ের নুপুর, তবে পা দুটোতেও জায়গায় জায়গায় চামড়া উপড়ে মাংস বেরিয়ে এসেছে। মেয়েটা হাঁটতে হাঁটতে এসে তার সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে লোকটার শরীর নিথর হয়ে গেছে। এতটা পৈশাচিক দৃশ্য মদ্যপ অবস্থায় হৃদয় মস্তিষ্ক কোনোটাই নিতে পারছে না। মেয়েটা তার সামনে বসে হাসতে হাসতে বলল, এই একই অবস্থাতে তো ফেলে রেখেছিলিস তুই। তখন তো ভয় লাগেনি, তখন তো ভয় লাগেনি তোর। তাহলে তাহলে এখন কেন লাগছে, এখন কেন লাগছে? আয় আয়, আমার কাছে আয়, আয় আমার কাছে আয় না, আয় 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 আয়। মেয়েটা একটু একটু করে জড়িয়ে ধরল লোকটার শরীরটাকে। আশেপাশের চিতার আগুনগুলো ধক করে একবার জ্বলে উঠে নিভে গেল। নিগূঢ় কাল রাত্রির অমানিসার মধ্যে থেকে একটা পৈশাচিক মেয়েলি অট্টহাসির আর পুরুষের তীব্র আর্তচিৎকারের মিলিত সুর ফাঁকা শূন্যস্থানে বারবার প্রতিধ্বনিত হতে থাকল। সপ্তাহ খানেক পর এক সন্ধ্যায় দুই গ্রামের মাঝামাঝি জায়গায় একটা খালি শূন্য বনভূমি মতো অংশ রয়েছে। এখনো মুইদারা গ্রামের লোকেরা সন্ধ্যাবেলায় এই দিকটা গাঁজা খেতে আসে। তখনই চারজন মিলে দেখল পুরনো শুকনো গাছের কাণ্ড থেকে নাইলনের দড়ি দিয়ে ঝুলছে বৃদ্ধ ভারী শরীরটা। চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, মুখের ভিতর থেকে চাপ চাপ কষ
আর গাঢ় কালচে রক্ত বেয়ে পড়ছে। সব থেকে বড় বিষয়, লোকটা নগ্ন, তার উপর একরাশ মাছির দল ভন ভন করে ঘুরছে। একটা হালকা পচা গন্ধ নাকে আসছে। ছি 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 ছি, কি হাল হয়েছে লোকটার! ইস, শকুনের পেটে গেলে আর হাড়গোড় ছাড়া কিছুই পাওয়া যেত না রে। এহ, এই পল্টু, দড়িটা কাট বাবা। তোরা নিচে থেকে ধর, তাড়াতাড়ি নামাতো এটাকে। হ্যাঁ হ্যাঁ, ধরছি। চারজনের মধ্যে যেহেতু কেষ্ট বয়সে বড়, তাই তাদের মধ্যে তারই একটু হাবভাব বেশি। এছাড়া একমাত্র কেষ্টদাই ওদের মধ্যে উপার্জন করে, তাই ওর কদরও একটু বেশি। বাকি তিনজন একরকম সমীহ করেই চলে। এই তিনজন হলো পল্টু, ন্যাপলা আর সুখেন। তারা তিনজন ধরাধরি করে দেহ নামালো। কিছু এটা দিয়ে ঢাকতে হবে দেহটা। লোকটাকে দেখে আমাদের গ্রামের বলে তো মনে হচ্ছে না। তাতে কি হয়েছে? মনে হচ্ছে তো বামুন পাড়ার লোক। হয়তো রামকৃষ্ণর লোকেরাই এই কাজ করেছে। আমরা কি তাহলে দেহ ফিরিয়ে নিয়ে যাব? থাক, তোরা দেহ নিয়ে শ্মশানে যা। আমি নারায়ণ ঠাকুর আর একটা সাদা কাপড় নিয়ে পৌঁছচ্ছি। আপাতত তোরা তোদের জামা দিয়ে দেহটাকে ভালো করে ঢেকে দে। কথা মতো সকলে তাই করল। কেষ্ট গ্রামের রাস্তা ধরল নারায়ণ ঠাকুরকে ডেকে আনার জন্য। ওদিকে বাকি তিনজন কোনো মতে ধরাধরি করে জঙ্গলের পথ ধরেই শর্টকাটে গ্রামের শ্মশানে নিয়ে গেল। ডোম কিছু জিজ্ঞেস করলে ন্যাপলা বলল, কেষ্টদা নারায়ণ ঠাকুর আসছেন, ওনারাই বলবেন কি হবে। ডোম আর কোনো কথা না বলে নিজের কাজে চলে গেল। ওরা তিনজন একটা করে সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর কেষ্ট আর বৃদ্ধ নারায়ণ ঠাকুর শ্মশানে এলেন। কেষ্টদার হাতে একটা সাদা কাপড়, কিন্তু নারায়ণ ঠাকুর মৃতদেহের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। অত্যন্ত ক্ষীণ এবং অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, বিষ্টু পণ্ডিত। আপনি চেনেন ঠাকুরমশাই? চিনতাম, এক সময় আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপর আস্তে আস্তে দেখা সাক্ষাৎ কমে গেল, আর সেভাবে কথা হতো না। উনি হঠাৎ আত্মহত্যা করলেন কেন? নারায়ণ ঠাকুর পল্টুর দিকে মুখ ঘুরিয়ে চোয়াল শক্ত করলেন। তারপর বাকি তিনজনকেও আপাদমস্তক দেখে বেশ শাসনের ভঙ্গিতে বললেন, কিছুই তো খবর রাখো না দেখছি। সারাদিন শুধু গাঁজা টানলে আশেপাশের পাড়া গাঁয়ে কি ঘটছে তার খেয়াল রাখবেই বা কি করে? যাকে তোমাদের বলে আর কি বা হবে? আগে ওনার দাহ করার ব্যবস্থা করো, তারপর সব বলছি। কেষ্ট আর পল্টু ডোমের ঘরের দিকে চলে গেল, নাকি দুজন নারায়ণ ঠাকুরকে নিয়ে একটু অন্যদিকে গিয়ে বসল। সব কাজ এবং নিয়ম মানার পর যখন মুখাগ্নি করার সময় এলো, তখন নারায়ণ ঠাকুর আগে থেকেই বললেন, ও চিতা জ্বলবে না। চলবে না কেন ঠাকুরমশাই? আমি বললাম তো জ্বলবে না, আমার কথা মিলিয়ে নিও। এরপর চিতা প্রস্তুত হলো। না, এখনো বৈদ্যুতিক চুল্লি এদিকটায় আসেনি। হাতে কাঠের আগুন ধরিয়ে দূর থেকে কেষ্ট ডাকল, ঠাকুরমশাই, আসুন, আপনি মুখাগ্নি করে দেবেন। কিন্তু নারায়ণ ঠাকুর দু হাত আশীর্বাদের মতো করে উপরে তুলে বুঝিয়ে দিলেন কেষ্টই যেন মুখাগ্নি করে দেয়। সুখেন আর ন্যাপলা উৎকণ্ঠায় তাকিয়ে আছে আগামী কয়েক মুহূর্তের দৃশ্য চাক্ষুষ দেখার জন্য। কেষ্টদা আগুন নিয়ে এগিয়ে গেল চিতার দিকে। আগুন স্পর্শ করল মুখে। না, হয়নি। ডোম আরেকবার দিতে বলল। একবার, দুবার, তিনবার, এখনো হয়নি। কেষ্টদা আবারও চেষ্টা করতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে বৃদ্ধ নারায়ণ ঠাকুর কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন, ও আগুন জ্বলবে না রে, ও আগুন জ্বলবে না।
সকলে পিছন ফিরে দেখল নারায়ণ ঠাকুর ডুকরে ডুকরে কাঁদছেন। কেষ্ট কিছুই বুঝল না। সে ভাবল বোধহয় আবার কোনো বিপদ হয়েছে। কেষ্ট আর পল্টু দুজনেই ছুটতে ছুটতে তাদের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলোটা কি? ঠাকুর মশাই চিৎকার করছেন কেন? উনি বলছেন আগুন জ্বলবে না। হ্যাঁ, উনি তোমাদের আগুন দেওয়ার অনেক আগে থেকেই বলছিলেন আগুন জ্বলবে না। কেন আগুন জ্বলবে না কেন? উনি চান না আমরা ওনার মুখাগ্নি করি, ওনার আত্মা মুক্তি পাক? নারায়ণ ঠাকুর কোনো উত্তর দিলেন না। তিনি এখনো আকাশের দিকে ফিরে ডুকরে ডুকরে কেঁদে চলেছেন। কেষ্ট একবারে ওনার সামনে হাঁটু মুড়ে বসে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, আপনি কি কিছু লুকোচ্ছেন? কি হয়েছে বলুন তো? যখন কোনো অসম্পূর্ণ কাজ বাকি থেকে যায়, মৃতদেহের আত্মা দেহকে নিজের কাছে ধরে রাখে, তাকে আগুনে পুড়তে দেয় না, কবর দিতে দেয় না। অদ্ভুতভাবে দেহ পচতে শুরু করে, কিন্তু তাও তাকে শেষ করা যায় না। উনি কি কোনো অসম্পূর্ণ কাজ ফেলে রেখেছেন? হ্যাঁ, আর ওনাকে সেই কাজ করতে আটকিয়েছে একজন। তিনি তার উপর রেগে আছেন, তাই শেষ কাজ না হওয়া অবধি ওই দেহ পুড়বে না। কে কি কি সেই কাজ? আর কে ওনাকে সেই কাজ করতে আটকেছিল? নারায়ণ ঠাকুরের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে এলো। ওনাকে ঘিরে এখন 4 জন বসে আছে। তিনি চোখের জল মুছে নিজেকে ধাতস্থ করলেন। তারপর চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে বললেন, ওনাকে আটকিয়েছিল বাড়ুজ্যে, নারায়ণ বাড়ুজ্যে। মইদারা গ্রামের শ্মশানে তখন এক ভিন্ন চিত্র। একদিকে অনাবৃত অবস্থায় চিতায় শায়িত আছে বিষ্ণু পণ্ডিতের মরদেহ, আর অন্যদিকে কেষ্ট শান্ত করছে নারায়ণ ঠাকুরকে। এই সেই স্থান যেখানে ধনী গরিব, রাজা প্রজা, গুণীজন মহাজন সব সমান। মুক্তির প্রথম দ্বার। কিছু বুঝলি ন্যাপলা? একদিন আমাদেরও এইভাবে সাদা কাপড়ে মুড়িয়ে আনা হবে। এই আমাদের চিতায় আগুন জ্বলবে তো? সেটা তো তোর ওপর নির্ভর করছে। অদূরে বাকি 3 জন সিগারেট ধরিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। এদিকে ডোম নিজের ঘর থেকে এইসব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা বন্ধ করে দিল। একটু পর কেষ্টদা তাদের কাছে এসে বলল, চল, ঠাকুর এখন একটু ঠিকঠাক আছেন। এখন কি ঘটনা সেটা ওনার কাছেই শোনা যাক, তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে না? হ্যাঁ, ভাগ্যিস আজকে শনিবার, কালকে রবিবার আরাম পাওয়া যাবে। হ্যাঁ, রাতে দেরি করে ফিরলেও ক্ষতি নেই। হ্যাঁ, চলে চলে চলে। কেষ্টদার পিছন পিছন ওরা 3 জন সিগারেট ফেলে দিয়ে এসে বসল। নারায়ণ ঠাকুর নিজে একটা বিড়ি ধরিয়ে একটা সুখটান মেরে ধোঁয়ার রিং ছেড়ে বলা শুরু করলেন, আমরা একসময় একই টোলে পড়াশোনা করেছিলাম। তিনিও ছোটবেলায় আমাদেরই গ্রামের লোক ছিলেন। পরে ওনার বাবার কি কাজের সূত্রে উনি ওই গ্রামে চলে যান, এবং তারপর ওদের পরিবারও চলে যায়। তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ কমতে কমতে শেষমেশ একদমই বন্ধ হয়ে গেল। কিন্তু আবার হলো কয়েকদিন আগে। আমার তখন আর্থিক মন্দা চলছিল, ব্যবসাপত্র বন্ধ, আর পুজোর পর পর একটা বড় বিরতি থাকে, তাই বিশেষ আমদানিও হয় না।
এদিকে আমার বউটার অবস্থা খারাপ ছিল, সে কথা তো তোমরা আগেভাগেই জানো। কলকাতায় বড় ডাক্তার দেখানোর জন্য আবেদন করেছিলাম, কিন্তু এত বেশি তাদের পারিশ্রমিক যে যে আমার পক্ষে সম্ভব ছিল না। তো এই জন্য উনি ডাকলেন? না, উনি তো আমায় কখনো ডাকেননি। ডেকেছিলেন ওই গ্রামের জমিদার রামকৃষ্ণ মল্লিক। সেদিন বৃষ্টির রাতে আমি একটা পুজোর কাজ সেরে বাড়ি ফিরে দেখি একটা চিঠি দরজার মধ্যে আটকানো রয়েছে। ঘরে ঢুকে দেখলাম লোডশেডিং। তো একটা প্রদীপ জ্বালিয়ে চিঠিটা পড়া শুরু করলাম। নমস্কার নারায়ণ ঠাকুর, আমার নাম রামকৃষ্ণ মল্লিক। নাম তো শুনেই থাকবেন। এই বামুন পাড়ায় আমার একচ্ছত্র রাজ। বর্তমানে কিঞ্চিত বিপদে পড়ে আপনার শরণার্থী হয়েছি। কী বিপদ সেটা আমি আপনাকে সামনাসামনিই বলতে ইচ্ছুক। এর পারিশ্রমিক হিসাবে আপনার স্ত্রীর অসুখে সম্পূর্ণ খরচটাই দিয়ে দেব। বিষয়টা একটু গম্ভীর এবং জরুরি, তাই আশা করছি এর গোপনীয়তা বজায় থাকবে। আমি কাল সকালে ঠিক 10টায় আপনার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। ভেবেছিলাম যাই কাজ দিক, কোনো মতে একটা শেষ করে ওনার থেকে টাকাটা নিয়ে নেব। তা বউকে বলাতে সেও বেশ খুশি হলো। আমি পরের দিন তৈরি হয়ে ওনার বাড়িতে গেলাম, কিন্তু যা ভেবেছিলাম তার চেয়েও খারাপ অবস্থা ছিল। সারা বাড়ি জুড়ে একটা একটা শোকের ছায়া। বাড়ির দুই গিন্নি সাদা থান পরে ঘুরছে। আশেপাশের কয়েকজন লোক এসেছে দেখলাম। ওনারা ফুলের মালা দিয়ে একটা কাঁচের বাক্সের উপর পরিয়ে যাচ্ছেন। বুঝলাম কারোর একটা মৃত্যু হয়েছে। আমায় ভিতরে ঢুকতে দেখেই দেখলাম একজন রোগা লম্বা দাড়ি গোঁফওয়ালা লোক আমার দিকে এগিয়ে আসছেন। পরনে দীর্ঘ সাদা ফতুয়া আর পাজামা, আর কালো পুরু ফ্রেমের চশমা। সকলে ওনাকে প্রণাম করছেন। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনাকে ইচ্ছে করেই আমি 10টার মধ্যে আসতে বলেছিলাম, যাতে আপনি বিষয়টার গাম্ভীর্যতা বুঝতে পারেন। আমার নামই রামকৃষ্ণ মল্লিক। কার কার মৃত্যু হয়েছে? আসুন দেখাচ্ছি। তিনি আমায় কাঠের কাঁচ ঢাকা বাক্সটার সামনে নিয়ে গেলেন। আমি দৃশ্যটা দেখেই থমকে দাঁড়িয়ে পড়লাম। ভিতরে শুইয়ে রাখা আছে একটা একটা আধ খাওয়া মরা দেহ। তার চোখ উপড়ে নেওয়া হয়েছে, এক পাশে পুরো পোকায় খাওয়া, চামড়া উঠে মাংস বেরিয়ে এসেছে। একদিকে চুল আছে, অন্যদিকে চুল নেই। সারা দেহ থেকে চামড়া উপড়ে নেওয়া হয়েছে। তেলে একটা মাংস পিণ্ড শুয়ে রাখা হয়েছে বলে মনে হচ্ছে। বাক্সের ভিতরে আছে বলে হয়তো গন্ধ বেরোচ্ছে না, কিন্তু তিনি আন্দাজ করলেন অত্যন্ত উটকো মরা পচা গন্ধ বেরোচ্ছে দেহটা থেকে। আমি মুখ ঘুরিয়ে নিতেই তিনি বললেন, আমার ভাই রণজয়। কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? ওই জন্যই তো আপনাকে ডেকেছি। আসুন ভিতরে আসুন, একটু একান্তে কথা বলি। এরপর তিনি বাকি অতিথিদের সাথে অল্প করে কথা বলে
আমায় নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। জানলা দরজা সব বন্ধ করায় পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। তিনি একটা ছোট প্রদীপ জ্বালিয়ে মাঝে রেখে আমার মুখোমুখি বসে একটা সিগারেট ধরিয়ে বলা শুরু করলেন। আমার ভাই এখন মারা গেছে ঠিকই, কিন্তু নিজের ভাই বলেই বলছি না। ওর মতো নষ্ট ছেলে আর দুটো হয় না। বাইরে যে দুই বিধবা মহিলাকে দেখলেন, ওরা ওরই বউ ছিল। এছাড়াও ওর এই স্বভাব ছিল, যেখানে যেই মেয়েকে ভালো লাগতো সেই মেয়েকেই তুলে নিয়ে গিয়ে, আপনি তো বুঝতেই পারছেন। যাই হোক, তা পরশু রাতেও আমাদের বাগান বাড়িতেও গিয়েছিল। সেখান থেকে আর বাড়ি ফেরেনি। কাল সকালে আমাদের শ্মশানের কাছ থেকে ওর এই দেহটা পাওয়া যায়। আমি শুধু আপনাকে দেখানোর জন্য দেহটা রেখে দিয়েছিলাম। কি করে হলো বা কে করলো সেটা কি বুঝতে পারছেন? আমাদের গ্রামের বাইরে তো কোনো খবর যায় না। আপনাকে তাই একান্তে ডেকে বলছি, বিগত মাসে এই রকম এক মেয়েকে আমার ভাই তুলে নিয়ে গিয়েছিল ওর ওই বাগান বাড়িতে, কিন্তু কিছুতেই বাগে আনতে পারেনি। বাধ্য হয়ে একরকম মেরে ফেলেছিল। কি মানে খুন? শান্ত হন, শান্ত হন, বসুন। হ্যাঁ, খুন। আর শুধু খুন নয়, ধর্ষণ এবং খুন। আর খুনের পর দেহকে ফেলে দেওয়া হয়েছিল ঠিক যেখান থেকে কাল আমার ভাইকে পাওয়া গিয়েছিল। আর দেহের অবস্থা ছিল একদম সেই রকম যেমনটা ওই মেয়েটার ছিল। যখন বুঝতেই পারছেন তো আমি কেন আপনাকে ডেকেছি। আপনি ভাবছেন ওই মেয়ে কোনো মতে? তাহলে তো বিষয়টা অলৌকিক হয়ে যাচ্ছে। অলৌকিক বলেই তো আপনাকে ডাকা। লৌকিক হলে আমার কাছে যা লোকবল ছিল তাতে আমি সামলে দিতাম, কিন্তু কোনো মানুষ আমি ওর দেহ না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না যে বিষয়টা অলৌকিক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে ওইভাবে মেরে মাংস বের করে দেবে আর ভাই কিছু বলবে না, এটা ঠিক লৌকিক জিনিস না। আপনি তাহলে এখন কি চাইছেন? আমি চাইছি আপনি এর গভীরে যান আর সমস্যার সমাধান করুন। এর জন্য আপনার স্ত্রীর চিকিৎসার ভার আমি নেব। আপনি কি রাজি? বেশ, আমি রাজি। আমি শুধু একটা কথা জানতে চাই যে পুলিশ কিছু করলো না? আপনার ভাই যে ধর্ষণ আর খুনের মতো অপরাধ করেও বাইরে যে টাকমাথা ভদ্রলোককে আমায় প্রণাম করতে দেখলেন, তিনি এখানে স্টেশন ইনচার্জ। বুঝলাম। আর একটা প্রশ্ন আছে। আপনি আমায় ডেকে বললেন সমাধান করতে। আমি কি ধরে নেব আপনারও মনে হচ্ছে আপনার প্রাণ সংশয় আছে? হতে পারে, প্রেতাত্মার মনের ভাব তো আর বুঝতে পারি না। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? যে পরিবারের মেয়েকে হত্যা করেছিল আপনার ভাই, আমি একবার ওই পরিবারের সাথে দেখা করে কথা বলতে চাই। সেটা কি সম্ভব? সম্ভব। আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে দ্বিতীয় বাঁ হাতের গলিতে 3 নম্বর বাড়িতে চলে যান। নাম বিষ্টু পণ্ডিত। এই শেষের কথাটা শুনে নারায়ণ ঠাকুরের পায়ের তলার মাটি যেন মুহূর্তের মধ্যে সরে গেল। তিনি কয়েক মুহূর্ত ঠাঁই হয়ে বসে রইলেন সেখানে। এই নামটা আগে জানলে তিনি হয়তো এত সহজে হ্যাঁ বলতে পারতেন না। রামকৃষ্ণবাবু বাইরে চলে গেছেন। ওনার সামনের প্রদীপটা যেন একটু একটু করে স্তিমিত হয়ে আসছে। সেদিন কোনো মতে ওনার বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি গেলেন নিজের বাল্য বন্ধুর বাড়িতে। দরজার বাইরে থেকেই একটা অদ্ভুত পোড়া চালের গন্ধ আসছিল। তিনি দরজায় দুবার কড়া নাড়তেই ভিতর থেকে দরজা খুললেন ওনারই বয়সী আর একজন লোক। পরনে দীর্ঘ কালো পোশাক, মুখ ভর্তি লম্বা সাদাটে দাড়ি, চোখ ভিতরে ঢুকে গেছে।
শরীর ভেঙে গেছে, মাথার চুল উড়ো ঝুড়ো। দুজনে দুজনের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হ্যাঁ, চিনতে পেরেছেন দুজনেই দুজনকে। হয়তো মনের মণিকোঠায় ছোটবেলায় একসাথে টোলে পড়াশোনা, আমবাগানে ছুটোছুটি করা এসব মনে পড়ল। কিন্তু কোনো রকম আবেগমূলক কথা না বলে বিষ্ণু পণ্ডিত অত্যন্ত ধরা ধরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হঠাৎ এদিকে বদফুল করে নাকি? একটা কাজে এসেছিলাম, তাই এদিকে দেখা করতে এলাম। আয় ভিতরে আয়। তিনি ভিতরে নিয়ে গেলেন বাল্যবন্ধুকে। নারায়ণ ঠাকুর ঘরের ভিতর ঢুকে দেখলেন সব জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে। ভিতর থেকে সবকটা জানলা বন্ধ করে রাখা। দিনের বেলাতেও একটা হালকা অন্ধকারের রেশ রয়েছে ঘরের ভিতর। এক কোণে চাল পোড়ানো হচ্ছে, আর তার চারপাশে ডাব, মাছ, মরার খুলি আর হাড় এসব রাখা আছে। জায়গাটা সিঁদুর আর হলুদ দিয়ে আলাদা করে গণ্ডি করা আছে। চাল পোড়া গন্ধটা ওখান থেকেই আসছিল। চা খাবি নাকি? না না, থাক থাক থাক। কিন্তু এইসব কি করছিস তুই? আমার বাড়ি এসেছিস যখন, তখন নিশ্চয়ই সব কিছু জেনে শুনে এসেছিস। কাজটা তো তোর বাহানা, সে আমিও বুঝি। হ্যাঁ, সব জেনে এসেছি, কিন্তু ঘরের মধ্যে তুই এসব ছড়িয়ে বসে ওই মরার কুলি, হাড়, ডাব এইসব নিয়ে কি করছিস? তুই তো আমার লাইনেই পড়াশোনা করেছিস, বুঝতে পারছিস না কি করছি? আমি আমি কনককে ডাকছি, প্রেত রূপে ওকে ডাকছি। কথাগুলো বলার সময় বিষ্ণু পণ্ডিতের মুখের মধ্যে একটা চাপা তীব্র ক্ষোভের প্রকাশ দেখতে পেলেন তিনি। ওনার দু চোখ দিয়ে এখন জল গড়িয়ে পড়ছে। ভিতরের দীর্ঘদিনের জমায়েত ক্ষোভটা পুঞ্জীভূত হয়ে আগ্নেয়গিরি হয়ে বিস্ফারিত হতে চাইছে। নারায়ণ ঠাকুর জিজ্ঞেস করলেন, আমি তো শুনলাম নাকি কাল তোদের জমিদারের ছোট ভাই মারা গেছে। কি? হ্যাঁ, ওই জানোয়ারটাই তো আমার মেয়ের সর্বনাশ করেছিল। ওকে ধর্ষণ করে মেরে ফেলে তুই তুই দেখিসনি বলে বলছিস? আমি দেখেছিলাম আমার মেয়েটাকে, কনকের ওই সুন্দর মুখটাকে থেতলে ওই জানোয়ারটা। আমিও কনককে দিয়ে ওই একই রকম ভাবে ওকে মেরেছি। এবার রামকৃষ্ণ জানোয়ারের পালা। নামে রামকৃষ্ণ আর জাতে কসাই। ও রস কাটাতেই এসব কিছু হয়। ও মরলে এই বামুন পাড়ার মেয়েগুলো একটু একটু শান্তিতে থাকতে পারবে। ওকে মরতে হবে আজ রাতেই। কি করে মারবি? আমি কেন মারবো? মারবে কনক। কাল রাত্রি নেমে আসবে আজ ওই বাড়ি জুড়ে। অকাল মৃত্যুর ভয়াল কোপ পড়বে রামকৃষ্ণের ওপর। আর আর ওই বাড়ির বাকিরা? না, বাকিদের কিছুই হবে না, তবে রামকৃষ্ণ আজকে রাতের পর আর থাকবে না। তুই যা করছিস সেটা কি ঠিক করছিস? তুইও তো সেই মানুষ মারছিস। তোর আর ওই লোকটার মধ্যে তাহলে পার্থক্য কি থাকলো বলতো? আমি এখানে পার্থক্য করতে বসে নেই নারায়ণ। তোর বাড়িতে একটা মেয়ে নেই বলে তুই এসব বলছিস। তোর বাড়ি বামুন পাড়ায় নয় বলে বলতে পারছিস। যখন রোজ সকালে একটা করে মেয়ের বিষয়ে এসব শুনতে পাবি, তখন বুঝবি যে একটা সময় পর যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আর ভালো খারাপ এসব ভাবার সময় থাকে না। তখন এসব নরকের পোকাকে পিষে মেরে ফেলতে হয়, আর আমি সেটাই করছি। একরকম রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো এক নাগারে বলে গেলেন বিষ্ণু পণ্ডিত। তারপর নিজেকে একটু ধাতস্থ করে জিজ্ঞেস করলেন, এসব ছাড়, তুই বল কি জন্য এসেছিস?
আমায় রামকৃষ্ণ বাবুই ডেকেছিলেন কনককে আটকানোর জন্য, ওনাকে বাঁচানোর জন্য, আর আর বদলে আমার স্ত্রীর শহরে চিকিৎসার খরচ উনি দেবেন বললেন। আর তুই কি বললি? আমি তো তখনও জানতাম না যে ওটা তোর মেয়ে। এই পাড়ার সব মেয়েই আমার কন্যা স্থানীয়। তুই কি বলেছিস বল? আমি মানে আমি আমার স্ত্রীর জন্য রাজি হয়েছি। বিষ্ণু পণ্ডিত স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নারায়ণ ঠাকুরের দিকে। হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এত কিছু শোনার পরেও, জানার পরেও তার বাল্যবন্ধু এই সিদ্ধান্ত নিচ্ছে। এই মানুষটার সাথেই তিনি একসময় নিজের জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তটা কাটিয়েছিলেন। রাগে ওনার শরীরের ভিতরটা দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু তিনি নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে ক্ষীণ কণ্ঠে বললেন, বেরিয়ে যা আমার ঘর থেকে। বিষ্টু, বিষ্টু, আমায় তুই ভুল বুঝছিস। দেখ, আমি কিন্তু মানে বিষ্টু, আমি কিছু শুনতে চাই না। আমি ভালো মতোই বলছি, তুই বেরিয়ে যা আমার ঘর থেকে। আর আমায় আটকাতে পারলে আটকাস। নারায়ণ ঠাকুর আর কথা বাড়ালেন না। তিনি বেরিয়ে আসতেই বিষ্ণু পণ্ডিত ভিতর থেকে দরজাটা মুখের উপরেই দরাস জোরে বন্ধ করে দিলেন। নারায়ণ ঠাকুর দেখলেন মাথার উপর আকাশের বুক জুড়ে এক রাশ ঘন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। আজ রাতে আবার হয়তো বৃষ্টি নামবে। সেদিন রাতের আধার নামতে না নামতেই পরিবেশ সিক্ত হতে শুরু করলো। অন্ধকার যত গাঢ় হতে শুরু করলো, ততই ঝড় আর বৃষ্টির তেজ বাড়তে থাকলো। নারায়ণ ঠাকুর যখন রামকৃষ্ণবাবুর বাড়িতে এলেন, তখন লোডশেডিং হয়ে গেছে। সারা বাড়ি জুড়ে শুধু কালচে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নারায়ণ ঠাকুর জিজ্ঞেস করলেন, সকলকে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, আপনি যেমনটা বলেছিলেন আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই সারা বাড়িতে আমি একা আছি এখন। ঠিক আছে, আমার সাথে আসুন। দালান পেরিয়ে মূল প্রবেশদ্বারের সামনে এসে নারায়ণ ঠাকুর একটা লাল কাপড়ে বাঁধা ঘটি বের করে আনলেন ওনার ঝোলা থেকে। সেটা রামকৃষ্ণবাবুর হাতে দিয়ে বললেন, আমি করে দিতেই পারতাম, কিন্তু যেহেতু বাস্তু আপনার নামে, তাই আপনি দিলে সব থেকে ভালো। রামকৃষ্ণবাবু লাল কাপড় সরিয়ে দেখলেন ভিতরে রয়েছে কালচে লাল ছাই আর সিঁদুর। তিনি কোনো কথা না বলে একটু একটু করে সেই ছাই দরজার সামনে ভালো করে ছড়িয়ে দিতে শুরু করলেন। আর সাথে সাথে নারায়ণ ঠাকুর মন্ত্র আওড়ানো শুরু করলেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। হয়ে গেছে, এবার কি করতে হবে? ব্যাস, কেবল এইটুকুই কাজ ছিল। এবারে অপেক্ষা করুন। রামকৃষ্ণবাবু কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না, কিন্তু নারায়ণ ঠাকুরের নির্দেশ আছে উনি কোনো প্রশ্ন করতে পারবেন না। প্রাণ বাঁচানোর জন্য তিনি যা করতে বলবেন বিনা প্রশ্নে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর তিনি এখন সেটাই করে চলেছেন। দুজনে মিলে মূল দরজার সামনে 5টা প্রদীপ জ্বালিয়ে মুখোমুখি বসলেন। নারায়ণ ঠাকুরের তীক্ষ্ণ তির্যক দৃষ্টি সরাসরি বাইরের দিকে। ঘন ঘন বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি সহ তীব্র বৃষ্টির রেশ সময়ের সাথে সাথে উত্তরোত্তর বেড়েই চলেছে। এইভাবে কতক্ষণ ওনারা বসেছিলেন খেয়াল নেই। ঠিক মাঝরাতের সময় বাইরের দেওয়াল ঘড়িতে ঘণ্টা বাজল।
ঢং ঢং ঢং। নারায়ণ ঠাকুর গুনলেন 12টা, অর্থাৎ মধ্যরাত্রি। তখনই ওনার নাকে আবারও একটা মাংস পোড়ার গন্ধ এলো। তিনি বুঝলেন সময় হয়ে এসেছে। রামকৃষ্ণবাবু দেখলেন অন্ধকারে দূর থেকে একটা কালচে আবছায়া মূর্তি চার পেয়ে পশুর মতো ভঙ্গিতে ওনার বাড়ির দিকে এগিয়ে আসছে। এই প্রথম ওনার ঠান্ডা দৃষ্টিতে নারায়ণ ঠাকুর ভয়ের রেশ দেখতে পেলেন। তিনি আমতা আমতা করেই জিজ্ঞেস করলেন, ঠাকুর, ওটাই কি তাহলে? ওটাই পণ্ডিতের মেয়ে, কনকের পিশাচের রূপ। আপনার আজকের কাল রাত্রি। তো তাহলে এখন কি করা উচিত আমাদের? চুপ করে বসে থাকা উচিত, আর একদম পালানোর চেষ্টা করবেন না। আগেও বলেছি, প্রাণে বাঁচতে চাইলে আমি যা যা বলবো করে যাবেন। রামকৃষ্ণ বাবুর মনে ভয় থাকা সত্ত্বেও অন্য কোনো উপায় না পেয়ে চুপচাপ চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন। মনে মনে নিজের মৃত্যুকে একরকম মেনেই নিয়েছিলেন। আর ঠিক তখনই ঋণে ঋণে মেয়েলি ভঙ্গিমায় কনকের কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি। কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি এসেছি তো, একবার চোখ খুলে দেখো। আর দেখোই না, আমায় কি দেখতে খারাপ লাগছে? হ্যাঁ, ধীরে ধীরে ওনার নাকে একটা মিষ্টি উগ্র মন মাতাল করা সুবাস ভেসে এলো। তিনি চোখ খুলে সামনে যা দেখলেন সেটা রীতিমতো অপ্রত্যাশিত। তিনি দেখলেন বাইরে ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির মধ্যে শ্বেত থান পড়ে দাঁড়িয়ে আছে কনক। যৌবন ফুটে উঠছে তার সিক্ত অঙ্গ থেকে। সারা শরীরে হিলহিলে সাপের মতো জড়িয়ে আছে থান। দীর্ঘ ঘন কালো কেশ কোমর অবধি বিস্তৃত। চুইয়ে চুইয়ে জল পড়ছে সেখান থেকে। চোখে মুখে একটা তীব্র কামনার ভাব আর অত্যন্ত আবেদনময়ী শারীরিক ভাষা। রামকৃষ্ণবাবুর মস্তিষ্কে এখন সেই রূপ আর উগ্র মিষ্টি গন্ধটা ঘুরপাক খাচ্ছে। অল্প অল্প করে ওনার মুখে একটা স্তিমিত হাসির রেশ ফুটে উঠল। হঠাৎই পিছন থেকে একটা কেউ জাপটে ধরল ওনাকে। একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসছে অনেক দূর থেকে। তারপর একটা বড় ধাক্কায় ওনার সমস্ত ঘোর কেটে গেল। উনি দেখলেন পিছন থেকে ধরে আছে ওনাকে নারায়ণ ঠাকুর, আর তিনি দাঁড়িয়ে আছেন একেবারে গণ্ডির সামনে। ওনার সামনে কোনো লাস্যময়ী কনক দাঁড়িয়ে নেই। একদম মুখের সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর পর চেহারা নিয়ে কনক। কাশতে কাশতে একরকম বমি করতে করতে মুখ ঘুরিয়ে পিছনে ফিরে এলেন রামকৃষ্ণবাবু। নারায়ণ ঠাকুর বুঝতে পেরেছেন কি হয়েছে। তিনি ওনার পিঠে হাত বুলিয়ে বললেন, ও নিজে ভিতরে আসতে পারবে না, তাই আপনাকে বাইরে ডাকছে, আপনার মনকে দুর্বল করছে। কাশি আর বমি থামিয়ে হাঁপাতে হাঁপাতে আরেকবার পিছন ফিরে দেখলেন রামকৃষ্ণবাবু। কনকের শরীরের আধ খাওয়া মাংসের দলাটা চার পেয়ে ভঙ্গিতে বসে গোঙাচ্ছে। মুখ থেকে কষ আর গ্যাজলা বেরোচ্ছে। একদিকের একটা চোখ উপড়ে উঠে আসতে চাইছে। তীব্র আক্রোশে সে গণ্ডির অদৃশ্য দেওয়ালটা ভাঙতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। রামকৃষ্ণবাবু যখন বুঝতে পারলেন যে ওই গণ্ডি পেরোনো তার ক্ষমতার বাইরে, তখন ওনার একটু একটু করে সাহস বেড়ে গেল। তিনি মৃদু হাসতে হাসতে দরজার সামনে গিয়ে চিৎকার করে বলতে থাকলেন, আয় আয়, আমায় মারবি তো? আয় ভেতরে আয় সালা, একটা গন্ডি পেরোতে পারিস না আর আমাকে মারতে এসেছিস শালা। তো
নারায়ণ ঠাকুরের চোখ ফেটে জল বেরিয়ে এলো। তিনি অনুভব করতে পারছেন যে ওদিক থেকে ওনার বন্ধু নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, কিন্তু লাভ হচ্ছে না। কনকের চোখ মুখ দেখেও বেশ অসহায় বলে মনে হচ্ছে। তার সামনে রামকৃষ্ণবাবু চূড়ান্ত ভঙ্গিতে নৃত্য করছেন। উনি একবার ভাবলেন মনে মনে, মনুষ্যত্বের খাতিরে পিছন থেকে ধাক্কা দিয়ে দেবেন ওনাকে, মেয়েগুলো ন্যায় পাবে। দুপা এগোলেনও সেই অনুযায়ী, কিন্তু কিন্তু পরমুহূর্তেই চোখের সামনে স্ত্রীর হাসি মুখটা ভেসে উঠল। না, এগোনো যাবে না। পিশাচটা আরো কিছুক্ষণ চেষ্টা করার পর যখন সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, তখন সেখানেই কনকের পিশাচটা নিজের গলা দুহাত দিয়ে চেপে ধরল। এই দৃশ্যে আবার রামকৃষ্ণবাবু বেশ ভয় পেয়ে পিছিয়ে এসে বললেন, এ কি করছে ঠাকুর? ও ও নিজের গলা টিপছে কেন? ও নিজেই নিজের দেহ থেকে নিজের আত্মাকে মুক্ত করছে। এতদিন বন্দি অবস্থায় ছিল ওর আত্মা, আজ থেকে ওকে আর কেউ পরিচালনা করতেই পারবে না। তাই নাকি? বাহ বাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঠাকুর। আপনাকে আমি টাকায় মুড়িয়ে দেব। হ্যাঁ, আমি টাকায় মুড়িয়ে দেব। রামকৃষ্ণবাবু আনন্দে আত্মহারা হয়ে একরকম নাচানাচি শুরু করে দিয়েছেন। কিন্তু নারায়ণ ঠাকুর দরজার কাছে এগিয়ে গেলেন। কনকের শরীরটা ছটফট করছে, চোখের কোটর থেকে জল বেরিয়ে আসছে। ওই পৈশাচিক মাংসের দলাটা দেখেও ওনার মনে কেন জানি না বেশ মায়া হলো। তিনি প্রণাম করে বললেন, আমায় তুই ক্ষমা করিস মারে, ক্ষমা করিস। সামনের ছটফট করতে থাকা দেহটা একটু পর নিথর হয়ে গেল। এরই মাঝে এতখানি সময় কি করে যে চোখের নিমেষে কেটে গেল সেটা টের পেল না কেউই। দরজার সামনে দাঁড়িয়ে নারায়ণ ঠাকুর দেখলেন বাইরের বৃষ্টিটা একটু কমে এসেছে, আর দূরে পূব দিগন্তের আকাশটা একটু একটু করে লালচে আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। ঠিক যেন এক অন্ধকার কাল রাত্রি কেটে নবোদয় সূর্য উদিত হচ্ছে। তা আপনাকে তো তারপর টাকা দিয়েছিলেন রামকৃষ্ণবাবু। আপনি আর গেছিলেন আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে? কোন মুখে দেখা করতে যাব বলো তো? আমি নিজের স্ত্রীর কথা ভেবে ওখানে কত মেয়ের জীবনের সওদা করে দিয়েছি। কি বলবো ওর কাছে গিয়ে আমি? তাহলে এখন উপায় কি? উপায় আবার কি? যতদিন ওই রামকৃষ্ণ মরছে ততদিন পণ্ডিতবাবু নিজের দেহ ছাড়বেন না, আর আত্মাও ঘুরে বেড়াবে, আর চিতাও চলবে না। সকলের মধ্যে একটা চাপা নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশে দুবার মেঘের ডাক শোনা গেল। পরিবেশটা একটু একটু করে ঠান্ডা হতে শুরু করলো। কেবল ন্যাপলার মধ্যে একটা মৃদু উত্তেজনার চিহ্ন দেখা গেল। সে পিছন থেকে উঠে এসে নারায়ণ ঠাকুরের পায়ের সামনে বসে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আপনার বন্ধুর মতো আত্মাকে মৃত শরীরে ডেকে চালনা করতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু এখন আর লাভ নেই। কনককে আর পাওয়া যাবে না। তার আত্মা প্রেত লোকে চলে গেছে, এবং তার দেহকে সেদিন আমরা সৎকার করে দিয়েছিলাম। আমি কনকের কথা বলছি না, আমি ওনার কথা বলছি। ওনাকে ডেকে এনে এই কাজ করা যায় না? ন্যাপলা হাত দিয়ে নির্দেশ করলো চিতার উপর শোয়ানো দেহের দিকে। সাথে সাথে সকলে একরকম উত্তেজিত হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো আমার মাথায় আসেনি। ওনাকে দিয়ে কি করানো যায় না? এখন তো আপনার স্ত্রীর আর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন নেই।
উনি তো সবই দিয়ে দিয়েছেন। তাহলে এখন ওনার হয়ে প্রতিশোধ নিতে তো আপনার কোনো অসুবিধা হবে না। কথাটা যে ওনার মনেও ধরেছে সেটা বিলক্ষণ টের পেল সকলে। তিনি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, কিন্তু ও তো আমার উপরেই রেগে আছে। সে আগেই তো আত্মহত্যা করেছে। আমি ডাকলে ও কি আদৌ আসবে? আপনার জন্য না এলেও নিজের মেয়ের নায়ের জন্য আসবেন। আসতে ওনাকে হবেই। হ্যাঁ, আপনি চেষ্টা তো করে দেখুন একবার। আপনি শুধু বলুন কি কি সরঞ্জাম লাগবে, আমরা জোগাড় করে দিচ্ছি। চাল, সিঁদুর, তেল, হলুদ, ছাই আর ওনার মৃতদেহ। ওনার কথা অনুযায়ী সকলে দ্রুত জিনিসপত্র জোগাড় করতে নেমে পড়ল। শ্মশানে থাকার জন্য কোনো কিছুরই সেভাবে কোনো অভাব হলো না। কেষ্টদা আর সুখেন ধরাধরি করে ওনার দেহ চিতা থেকে নামিয়ে আনলো। নারায়ণ ঠাকুর উঠে ঘাটের মাঝ বরাবর বসলেন। ওনার সামনে এখন বিষ্ণু পণ্ডিতের মৃতদেহ রাখা। উনি নিজের আর দেহের চারপাশে সিঁদুর আর হলুদ দিয়ে গণ্ডি করে দিলেন। তারপর বেশ কিছু পাটকাঠি সহযোগে আগুন ধরিয়ে একটা ছোট্ট মাটির পাত্রে চাল পোড়াতে দিলেন। তেল নিয়ে মৃতদেহের দুই হাতে এবং মুখে আর তার সাথে নিজের দুই হাতে আর মুখে মাখলেন। আর সবশেষে একটা ডাব সামনে রেখে তার উপর ছাই লেপে দিয়ে মৃতদেহের মাথার সামনে রাখলেন। তারপর তিনি চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে রইলেন। তারপর অনেকক্ষণ পর বললেন, কেষ্ট, একটা মরার খুলি আর দুটো হাড় নিয়ে আসো। কেষ্ট একবার সবার মুখের দিকে তাকিয়ে ডোমের ঘর থেকে এই জিনিস দুটো নিয়ে বেরিয়ে এলো। কৌতূহলবশত ডোম জানলা দিয়ে এতক্ষণ সবকিছুই দেখছিল। তার কাছে এসব জিনিস নিতান্তই নতুন বিষয়। কেষ্ট গণ্ডির বাইরে এসে দাঁড়ালে তিনি নিজে উঠে এসে সেটা নিয়ে মৃতদেহের বুকের উপর রাখলেন। তারপর চোখ খুলে নিষ্পলক ভঙ্গিমায় চোয়াল শক্ত করে বসে রইলেন। কেষ্ট লক্ষ্য করল ওনার দুই হাত নিজের উদরের কাছে বিশেষ শক্তি মুদ্রার অবলম্বনে রেখে দিয়েছেন। ন্যাপলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পল্টু ওর হাত চেপে ধরে চুপ করে থাকতে বলল। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর ওরা দেখল মৃতদেহের থেকে মৃদু ধূসর ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে উপরে উঠছে। ওরা বুঝতে পারল নারায়ণ বাবুর ডাকে তাহলে হয়তো সাড়া দিয়েছেন পণ্ডিত মশাই। আকাশের বুকে জমাট বেঁধে থাকা মেঘের দল আরো দুবার গর্জন করে উঠল। দাদা, দাদা! ভাইয়ের তীব্র চিৎকারের আর্তনাদে ঘুমটা হঠাৎই ভেঙে গেল রামকৃষ্ণবাবুর। আবারও আজ লোডশেডিং হয়ে গেছে। সারা ঘরটা অন্ধকার। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। হাতের কাছে দুটো মোমবাতি ছিল তো, কিন্তু এখন এদিক ওদিক হাতড়িও পাচ্ছেন না। হাত ঘড়িটা হাতে পড়তেই সময় দেখলেন রাত 3:10 বাজে। চাকর বাকরগুলো কোথায় গেল কে জানে। বিছানা থেকে নামতে নামতে আবারও একবার চিৎকারটা কানে এলো ওনার। আমায় বাঁচাও দাদা, বাঁচাও! আমায় মেরে ফেললো! তুই কোথায়? আমায় বাঁচাও দাদা! ও ও আমাকে খেয়ে ফেলবে দাদা! তুই আছিস কোথায়? আমি তোকে দেখতে... কথাটা বলার সাথে সাথে হুঁশ ফিরে এলো রামকৃষ্ণবাবুর। তার ভাই তো কয়েক সপ্তাহ হলো মারা গেছে। তাহলে এটা তিনি কার কণ্ঠ শুনতে পাচ্ছেন? ভয়ে একবার ঢোক গিললেন। পিছন থেকে এবারে অন্য একটা কণ্ঠ শুনতে পেলেন। কণ্ঠটা খ্যাস খ্যাসে আর একটু বয়স্ক। কণ্ঠটা খলখল করে হাসতে হাসতে বলছে, দাদা, আমায় মেরে ফেলবে, আমায় খেয়ে ফেলবে, আমায় বাঁচাবি না? একদম ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভূত হলো ওনার।
কণ্ঠটা একদম ওনার কানের কাছে যেন ফিসফিসিয়ে কথাগুলো বলল। একটু একটু করে তিনি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। কোথাও কেউ নেই। অন্ধকারে চোখ শুয়ে যাওয়ার জন্য এখন টেবিলের উপর মোমবাতি আর দেশলাইটা চোখে পড়ল। দরদর করে ঘাম দিচ্ছে ওনার শরীরে। কাঁপা কাঁপা হাতে মোমবাতিটা ধরালেন তিনি। পিছন ফিরতে দেখলেন একটা কালচে পোড়া মুখ ওনার সামনে হাসছে। চোখ দুটো খুবলে বাইরে বেরিয়ে এসেছে। সারা শরীর জুড়ে পচা গলা চামড়া আর মাংসের দলা বেরিয়ে এসেছে। রামকৃষ্ণবাবুর মুখ থেকে কোনো কথা বেরোল না। সামনের মূর্তিটা এবারে জিভ বের করে বাঁচখাই কণ্ঠে বলল, ভাইয়ের কাছে যাবেন নাকি রামকৃষ্ণ বাবু? আপনি কনকের কথা ভাবলেন, কিন্তু কনকের বাবার কথাটা একবারও ভাবলেন না। গো গো করে গোঙানির স্বর বেরোতে থাকলো রামকৃষ্ণবাবুর মুখ থেকে। ওনার মনে হলো দুটো লোহার হাত ওনার কণ্ঠনালী একটু একটু করে চেপে ধরছে। দম বন্ধ হয়ে আসছে একটু করে। আমি জানি আপনি নিজের ভাই ছাড়া একাকিত্বে ভুগছিলেন, তাই তো আপনাকে ওর কাছেই পাঠাচ্ছি। নরকে গিয়ে দুই ভাই মিলে আবার জানোয়ারগিরি করবেন না যেন। ক্রমে রামকৃষ্ণবাবুর দেহটা থরথর করে কাঁপতে শুরু করলো। নাক মুখ থেকে চাপা কালচে লাল রক্ত উপচে উঠে এলো। সামনের মুখটা নিজের জিভ দিয়ে প্রথমে রক্তটা একবার ভালো করে চেটে নিল। তারপর খলখল করে হাসতে হাসতে শেষ কথাটা বলল, জানোয়ারের রক্ত হলেও স্বাদ একদম মানুষের মতো। আপনাকে আর বেশি কষ্ট দেব না। এরপর সামনের মুখটা ক্রমশ একটু একটু করে বড় হতে শুরু করলো। নিভু নিভু হয়ে জ্বলন্ত মোমবাতিটা আস্তে আস্তে নিভেই গেল। অন্ধকারের করাল গ্রাস একটু একটু করে গিলতে থাকলো ঘরের ভিতরটা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই একটা গোঙানি আর চিৎকারের মিলিত তীব্র স্বর আকাশ বাতাস জুড়ে প্রতিধ্বনিত হলো। একটা তীব্র বাজ ঠিক ওনার বাড়ির সামনে পড়ে আগুন ধরিয়ে দিল। হয়তো এটাই ঈশ্বরের শাস্তির পথ। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজের হুঁশে ফিরে এলেন নারায়ণ ঠাকুর। তিনি রীতিমতো হাঁপাচ্ছেন, তবে সবাই ওই গণ্ডির ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে সামনের আগুনটা নিভে গেছে। তিনি নিজেই হাঁপিয়ে উঠে বেশ কিছুটা দম নিয়ে বললেন, রামকৃষ্ণ মল্লিক মৃত। কি 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 বললেন ঠাকুর? আবার বলুন। এবারে তিনি প্রথমে মৃদু হাসতে হাসতে দুহাত তুলে তারপর তীব্র অট্টহাসি করতে করতে চিৎকার করে বললেন, রামকৃষ্ণ মল্লিক মারা গেছে। ওরে বিষ্টু, তোর অপমানের বদলা তোকে দিয়েই নেওয়ালো তোর বন্ধু। নারায়ণ ঠাকুরের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না। পল্টু কেষ্টদার কানে কানে বলল, এর থেকে ভালো ন্যায় বিচার আমি আর দেখিনি কেষ্টদা। মেয়ে শেষ করলো ছোট ভাইকে, আর বাবা মূল কাণ্ডারিকে। ওই জন্য দেখছিস না ঠাকুর মশাইকেও কতটা হালকা লাগছে। ওনার মনের ভিতরেও তো এই বিষয়টা নিয়ে খচখচানি ছিল। আর পণ্ডিত মশাইয়ের মুখটা লক্ষ্য করো তোমরা, মনে হচ্ছে উনি যেন মৃদু হাসছেন। মৃতদেহের আত্মা তৃপ্ত না হলে কি যে হতে পারে তার একটা আভাস আজকে পেলাম। ঠাকুরমশাই উঠে আসুন,
এবার ওনাকে দাহ করতে হবে তো, যদিও এই বৃষ্টিতে কিভাবে দাহ করব কে জানে। কিরে বন্ধু, এবারে খুশি তো? সাথে সাথে সকলকে একরকম অবাক করে দিয়েই সেখানেই দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। সকলে দেখল বৃষ্টির মধ্যেও মৃতদেহ আগুনে জ্বলছে। কেষ্ট আর বাকিরা দেখল পূব আকাশে মৃদু আলোর আভাস একটু একটু করে ফুটে উঠছে। ঠিক যেমন অন্ধকারের পর আলো আসে, সব কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, বৃষ্টির আভাসটাও একটু একটু করে কমে আসছে। নারায়ণ ঠাকুর উঠে দাঁড়িয়ে অগ্নির উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। পরের দিন সকালে বিশুদার চায়ের দোকানে বসে গল্প করছিল ওরা। গত রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, কড়া করে 3 কাপ চা খাচ্ছিল ওরা। এমন সময় কোথা থেকে ন্যাপলা ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। কিরে, এতক্ষণ পর এলি? আমরা কখন এসে বসে আছি জানিস? তোমরা এখানে? আমি ভাবছিলাম তোমরা নিশ্চয়ই কেউ খবর পাওনি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের গাঁজা খাওয়ার জায়গাতে চলো। ন্যাপলা ছুট লাগালো। পিছন পিছন কেষ্টদা, সুখেন, পল্টুও দৌড় দিল। ছুটতে ছুটতে তারা যখন তাদের পরিচিত 2 গ্রামের মাঝখানে এলো, তখন দেখল সেখানে বেশ অনেক লোক জমায়েত হয়েছে, আর বেশিরভাগই বামুন পাড়ার লোক। তারা তাকিয়ে আছে একটা গাছের কাণ্ডের দিকে। সেখান থেকে একটা মৃতদেহ ঝুলছে, বা আরো ভালোভাবে বললে আধ খাওয়া মৃতদেহ। অর্ধেকের বেশি জায়গায় মাংস বেরিয়ে এসেছে, চোখ দুটো উপড়ে নিয়েছে, অসংখ্য মাছির দল উড়ে বেড়াচ্ছে, আর তার উপরে 2 শকুন খুঁটে খুঁটে মাংস খাচ্ছে। রামকৃষ্ণ মল্লিক। কেষ্ট সেখানে দাঁড়িয়েই মৃদু হেসে একটা সিগারেট ধরিয়ে বলল, শ্যাকরা ঠুকঠাক আর কামারের এক ঘা। এটাই হলো ভগবানের মার, জানিস? এটাই হলো ভগবানের মার। ডার্ক টেলস বাই 9/10-এ আপনারা শুনছিলেন লেখক অর্ণব ঘোষের মই দ্বারার শ্মশানের সেই রাত। অভিনয়ে কথক অভি, কনক দিতিপ্রিয়া, বিষ্ণু পণ্ডিত ও সুখেন সৌরভ সাহা, রামকৃষ্ণ ও পল্টু রৌনক, রণজয় ও নারায়ণ সৌরভ রায়, কেষ্ট শীর্ষেন্দু, ন্যাপলা অভিযান, শব্দ সংযোজন বিপ্লব, আবহ সঙ্গীত মিরাজুল, পোস্টার 24/7publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও ভিএফএক্স মিরাজুল, প্রকাশক অরিক বইবালা, produced by 24/7publishing.com, song and music exclusively created by 9/10 Entertainments.